বিশ্বময় ছড়িয়ে থাকা চ্যানেল আইয়ের প্রিয় দর্শক, আপনাদের আরেকবার স্বাগত জানাই চ্যানেল আই এক্সক্লুসিভের আরেকটি সবিশেষ পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ রানা মুস্তফি, আর আমার সঙ্গে যোগ দিয়েছেন আরেকজন সবিশেষ অতিথি, সদ্য নিযুক্ত যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। মিস্টার মিনিস্টার, চ্যানেল এক্সক্লুসিভে আপনাকে সাদর সম্ভাষণ। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে কোনো টেলিভিশন চ্যানেলকে দেওয়া এটি আপনার প্রথম এবং একমাত্র এক্সক্লুসিভ সাক্ষাৎকার। নিঃসন্দেহে ধন্যবাদ আপনাকে আরেকবার। আসুন আমরা শুরু করি আপনার সেই ছোট কিন্তু বেশি পরিসরের মানে ধারণ করে এমন একটি মন্তব্য যে পথ অনেক পেট্রোল কম। একটু যদি বলেন। এটা আসলে যাযাবরের দৃষ্টিপাতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন দৃষ্টিপাত পড়তে গিয়ে এই ছোট্ট একটা লাইন, এটা কিন্তু খুব মিনিংফুল এবং খুব তাৎপর্য, খুব অর্থবহ, খুবই। তখন পথ অনেক পেট্রোল কম। আমি এটা বোঝাতে চেয়েছি যে আমার লম্বা পথ, কিন্তু এখানে টাইম কনস্ট্রেন্ট আছে, মানে কাজ অনেক, টাইম কনস্ট্রেন্ট আছে, ফান্ড কনস্ট্রেন্ট আছে, অর্থের স্বল্পতা আছে, সময়ের স্বল্পতা আছে। ওকে, আপনি বিভিন্ন সেক্টরে, আপনার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সেক্টরে স্পর্শ করছেন, বেশ ভালোভাবে হাত দিচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে সর্ষের মধ্যে প্রচুর ভূত। এই ভূত থেকে যে আক্রান্ত অবস্থা, ভূতাক্রান্ত অবস্থা, এ থেকে আপনি এই অবস্থাকে বের করবেন কিভাবে বলে ভাবছেন? দেশ চালাতে গেলে একটা মিনিস্ট্রি যিনি চালাবেন, যিনি ড্রাইভিং সিটে বসে আছেন, তার একজন পণ্ডিত ব্যক্তি হতে হবে, জওয়াহরলাল নেহরুর মতো, বার্টন রাসেল হতে হবে, এটার প্রয়োজন নেই। এডুকেশন থাকতে হবে, কিন্তু পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন দুটো বিষয়, একটা হচ্ছে ডিপ অ্যান্ড অ্যাবাইডিং কমিটমেন্ট, প্যাশনেট কমিটমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার একটা স্ট্রং কমন সেন্স, অর্থাৎ দৃঢ় সংকল্প এবং সমসাময়িক জ্ঞানের সঙ্গে নিজেকে একাত্ম রাখা। এক্স্যাক্টলি। ওকে, তা আপনি বিআরটিএতে গেলেন, দেখলেন যে নানা ধরনের অনিয়ম। আপনি যাওয়ার মুহূর্তে তা একটু ভালো হলো, কিন্তু পরবর্তীতে আবারও দেখা যাচ্ছে যে ঠিক যে ছন্দ তারা এতদিন ধরে করে আসছিল ওরকমই করে। এখানে একটা কার্যকর মনিটরিং এবং ফলো আপের কি চিন্তা করা যায়? দেখুন, আমি আমার 50 ডেজ মাত্র দায়িত্ব গ্রহণের পর, এর মধ্যে কিন্তু বিআরটিএতে আমি একবার যাইনি, 3 বার গেছি। এলেনবাড়ির যে সদর দপ্তর, ওখানে গিয়েছি একবার, এবং যেখানে মূল কার্যক্রম সেখানে গিয়েছি 2 বার, মিরপুরে, এবং ইকুরিয়া যেটা কেরানীগঞ্জে, সেখানেও কিন্তু আমি ভিজিট করে এসেছি। সর্ষের মধ্যে ভূত আছে, কিন্তু আমার মনে হয় এটাকে চ্যালেঞ্জ হিসেবে আমি নিয়েছি। চ্যালেঞ্জ অনতিক্রম মনে, জীবনের সব চ্যালেঞ্জই অতিক্রম করা যায়। আমি চ্যালেঞ্জকে উপভোগ করি, আমি ইম্পসিবলকে ভালোবাসি, অসম্ভবকে ভালোবাসি। আপনি এমন একটা প্রেক্ষিতে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যখন আসলেই যোগাযোগ খাতের বেহাল দশা পুরো জাতির জন্য একটা মাথা ব্যথা হয়ে গিয়েছিল। ঈদ করেছেন নাগরিক সমাজ শহীদ মিনারে, মানুষ ঘরের দিকে যাত্রা করছিলেন সেই সময় ঈদকে সামনে রেখে, এবং ট্রেন ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। কিন্তু এই যে একটা বিশাল হাজার হাজার কিলোমিটারের বেহাল দশা, আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে অর্থের সংকট আছে, সময়ের স্বল্পতা আছে, এই ম্যাসিভ মেমথ টাস্ক, এটাকে ফুলফিল করার জন্যে আপনি কি করবেন বলে ভাবেন? আমি তো এই টার্মের বাকি যে 2 বছর মনে করা হয়, আমি ধরে নিয়েছি 1.5 বছর, সেটাই সঙ্গত। কারণ তারপর ইলেকশন ইয়ারিং ক্যাম্পেইন শুরু হয়ে যাবে, এবং গোটা দেশ নির্বাচনী জ্বরে আক্রান্ত হবে। সে সময় কাজকর্মগুলো ঝুলে যাবে, স্লো হয়ে যাবে। কাজে আমাকে যা করতে হবে এই 1.5 বছরেই করতে হবে। সেজন্য আমাকে অগ্রাধিকার ভিত্তিতে, অন দি বেসিস অফ প্রায়োরিটি, আমি কাজ করব।
আমি এখন নতুন স্বপ্ন দেখব না, আমি পুরনো যে স্বপ্নগুলো ভেঙে চুরে গেছে সেই ভাঙ্গাচোরা স্বপ্নগুলোকে মেরামত করতে চাই, এগুলোকে জোড়া লাগাতে চাই, এগুলোকে বাংলাদেশের মানুষের দুর্ভোগ কমিয়ে সহনীয় মাত্রা নিয়ে আসতে চাই। জীর্ণ দীর্ণ খানা খন্দে ভরা রাস্তাগুলোকে আমি মেরামত করে যান চলাচলের উপযোগী করতে চাই। দিস ইজ মাই প্রায়োরিটি, আপনি বলতে পারেন টপ প্রায়োরিটি। আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দিকে 4 লেন করার বিষয়টি ঝুলে আছে বলা যায়। ময়মনসিংহকে 4 লেন করতে হবে, এটাও একটা বড় কাজ এবং এটাও আমি মনে করি যে আপনার এই স্বপ্নের ভেতরকার একটি অংশ। কি ভাবছেন? আমার মনে হয় ঢাকা চট্টগ্রাম 4 লেন উন্নীতকরণ আমি 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 3 বার পরিদর্শন করেছি। এখন গতি এসেছে কাজে, আমি একটু দাবি করতে পারি। তবে এ নিয়ে আমি খুব বেশি তাড়াতাড়ি খুব রঙিন বেলুন উড়াতে চাই না। মানে ফানুস ধরনের এটা রঙিন বেলুন একসময় চুপসে যাবে, এরকম রঙিন বেলুন আমি ফাফানো বেলুন আমি বানাতে চাই না। এখানে আমার স্বপ্নটাকে আমি এখানে সীমিত রেখেছি। সেটা আমার টার্গেট হচ্ছে যে দাউদকান্দি থেকে একটা প্যাকেজ, এখানে 10টা প্যাকেজ, 10টা প্যাকেজের মধ্যে আমি 22 কিলোমিটার একটা প্যাকেজ আছে দাউদকান্দি থেকে, আর একটা প্যাকেজ আছে সীতাকুণ্ড থেকে এই দিকে 10 কিলোমিটার, ওই দিকে 10 কিলোমিটার, ওখানে হচ্ছে 20, এখানে 22, 42 কিলোমিটার। এটা আমার নির্দেশ হচ্ছে যে এই 22 কিলোমিটারকে প্রথমেই ভিজিবল করতে হবে, দৃশ্যমান। এখানে যে এই যে 4 লেনে উন্নীতকরণের বিষয়টা, এই যে 200 আপনার কালভার্টের মধ্যে 124টি কালভার্ট কিন্তু হয়ে গেছে, এটা দৃশ্যমান না। দৃশ্যমান তো হলো রাস্তাটা 4 লেনে উন্নীত করলে যে অবস্থাটা কি হবে সেটার একটা কি হবে সেটারই সাক্ষাৎ একটা চিত্র। তো সেটা আমি টার্গেট দিয়েছি। আমি আশা করছি এটা 2013 সালের মধ্যে অনেক দূর এগিয়ে যাবে, বাকি কাজও চলবে। আর ময়মনসিংহের যেটা 4 লেন, এটার 4টা প্যাকেজ, 2টা প্যাকেজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, আমি নিজে পরিদর্শন করেছি। আর 2টা প্যাকেজ মামলার কারণে আটকে আছে। আমি আশা করছি এই মাসের মধ্যে মামলার যে অচল অবস্থা এটা নিষ্পত্তি হয়ে যাবে। আগামী মাস থেকে ওই 2 প্যাকেজের কাজও আমি শুরু করতে পারব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে আপনি একটু বিলম্বে হলেও, ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার একটি এক্সপ্রেশন আছে ইংরেজি ভাষায়। এর আগের বার যখন জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিলেন, আপনি পুরো 5 বছর মিনিস্টার ইনচার্জ হিসেবে প্রতিমন্ত্রী ছিলেন, মিনিস্টার ইনচার্জ ছিলেন। কিন্তু এবার আপনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পেয়েছেন, আপনার প্রতি আরেকবার অভিবাদন। বড় একটা চ্যালেঞ্জ আপনার সামনে কিন্তু আছে, অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে পদ্মা সেতু। এটা ম্যানিফেস্টোতে ছিল আওয়ামী লীগ এবং তার যে নির্বাচনী ইশতেহার, যে এটা এই সরকারের এই ক্ষমতার ভিতরে, এই টেনিউরের ভিতরে আপনারা এটাকে উদ্বোধন করবেন। দুর্ভাগ্যবশত এখনও এটা শুরুই করা যায়নি এবং আপনি 50 দিন হয়েছে আপনি বললেন, এখনও আপনার ভাষায় দৃশ্যমান ওরকম কোনো কিন্তু নড়াচড়াও দেখা যাচ্ছে না। মানি, কবুল করি যে এখানে বড় স্টেক হোল্ডার বিশ্বব্যাংক, তাদের নানা ধরনের ব্যাপার আছে। আপনার বক্তব্যটা শুনি। পদ্মা সেতু আসলে বাংলাদেশের ড্রিম প্রজেক্ট, 16 কোটি মানুষের এটা হচ্ছে স্বপ্নের প্রকল্প। তো এটা আমাদের সরকারেরও সর্বোচ্চ অগ্রাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকারের একটি। অবশ্যই বিশ্বব্যাংকের সাথে একটা অচল অবস্থা আছে কনসালটেন্সি নিয়োগের ব্যাপারে, এবং ওই ফান্ড সাসপেনশনের ব্যাপার আছে। তো যে কারণেই হোক এই বিষয়টা নিষ্পত্তির জন্য আলাপ আলোচনা চলছে। এখন কনসালটেন্সি নিয়োগের ব্যাপারটা এটা স্বচ্ছ এবং সঠিক কিনা সেটা দুদক পরীক্ষা করে দেখবে। তো আমরা বিশ্বব্যাংকের যে কান্ট্রি ডিরেক্টর এলেন
গোল্ডস্টাইন, তার সঙ্গে আমার কথা হয়েছে, একবার অফিসিয়ালি হয়েছে আর একবার আনঅফিসিয়ালিও কথা হয়েছে, ইনফরমালি হয়েছে। আমি আশাবাদী যে তারা এখন তাদের পজিটিভ সাড়া দিতে কোনো অসুবিধা আপনি নেই। যদিও প্রায় বলেন, তবে আমি একটা কথা বলতে চাই, জি, আমরা কিন্তু আমাদের এই টার্মে বাকি যে সময় আছে এই সময়সীমার মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করব এবং পদ্মা সেতু 1 যেটা, সেটার অনেকেই হয়তো জানে না, আমি পরিদর্শন করেছি, সেখানে প্রস্তুতিমূলক যে কনস্ট্রাকশন, প্রেপারেটরি যে কনস্ট্রাকশন, জি জি জি, এটা প্রায় 75 থেকে 80 ভাগ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ এর জমি অধিগ্রহণ থেকে শুরু করে অনেক কাজ তো হয়ে আছে। বাজার মূল্যের চেয়েও বেশি টাকা আমরা অধিগ্রহণ যাদের থেকে করেছি, মানুষকে তাদেরকে উচ্ছেদ করতে হলে এটা একটা কিছু প্রিমিয়ার এবং প্রাইস আমরা দিতে হয়। পুনর্বাসন কেন্দ্র এপারে 2টি ওপারে 2টি 4টি পুনর্বাসন কেন্দ্রেরও নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ওকে, ওখানে হেল্পলাইন, সার্ভিস লাইন। মিনিস্টার, আপনি জানেন আমি এত কে করবে, বিশ্বব্যাংকের প্রক্রিয়া যদি খুব বেশি লিঙ্গারিং প্রসেস হয়, বিশ্বব্যাংক যদি আমাদেরকে, এটা কি আসলে বাস্তববাদী কথা যে পিপিপি তে আমরা করব? বিশ্বব্যাংকের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, নিশ্চয়ই না। আমরা বিশ্বব্যাংকের সাথে বৈরিতার সিরিয়াস রেমিফিকেশনস আছে, আমরা সেটা অনুধাবন করি, কিন্তু বিশ্বব্যাংকের সাথে আমাদের সম্পর্ক ভালো। কিন্তু পদ্মা সেতু আমাদের অগ্রাধিকার প্রকল্প, কিন্তু আপনি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সাথে রাজধানী ঢাকা এবং সারা বাংলাদেশের এটা হচ্ছে একটা মিসিং লিঙ্ক। এই মিসিং লিঙ্কে আমরা ব্রিজ করতে চাই। যে এটা কি পিপিপি তে করার মতো কোনো এরকম প্রজেক্ট, এটা কি একটু ওভার অ্যাম্বিশাস একটা কথামালা না? বিশ্বব্যাংক করুক, পিপিপিতে হোক, বিওওটিও একটা আছে, জি আছে, বিওওটিতে হোক, পদ্মা সেতুর নির্মাণ কাজ আমি আশাবাদী আমাদের এই সরকারের বাকি টার্মে আমরা শুরু করব। এটা গেল পদ্মা সেতু 1-এর কথা। একনেক ইতিমধ্যেই কিন্তু পদ্মা সেতু 2ও আপনারা পাস করেছেন। পদ্মা সেতু 2-এর টেন্ডার প্রসেস জি এগিয়ে চলছে, টেন্ডার করা হয়েছে, কিন্তু মার্চের 11 তারিখ পর্যন্ত যারা এই টেন্ডার প্রসেসে যারা অংশ নিতে চায় জি তারা অংশ নিতে পারবেন। মার্চের 11 তারিখ পর্যন্ত অনেকেরই অংশগ্রহণের সম্ভাবনা আছে। আমাদের কাছে অনেকেই দেখা করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন, কাজে এখানে হতাশার কোনো কারণ নেই। কিন্তু একটা পদ্মা সেতু দুইটা হচ্ছে না, দেখুন, সেখানে আরেকটি কি বাগাড়ম্বর নয়? আমাকে লেট মি ফিনিশ। ওকে, প্লিজ ডু। পদ্মা সেতু 1-এর ব্যাপারটা আমি বলছি আমরা নির্মাণ কাজ শুরু করব, কিন্তু পদ্মা সেতু 2-এর ব্যাপারটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা নির্মাণ প্রক্রিয়া শুরু করতে পারব, নির্মাণ কাজ শুরু করতে পারবো। এরকম ওভার অ্যাম্বিশাস কোনো কথা আমি বলবো না, কারণ আমাদের দেশে দেখা যায় থিঙ্কিং প্যাটার্ন সবসময় দেখা যায় হাইলি অ্যাম্বিশাস, কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেস লিমিটেড অ্যান্ড স্লো। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে, ঘাতক সড়ক বা মহাসড়ক ঢাকা আরিচা, এখানে 22টি জায়গা চিহ্নিত করা হয়েছে, যার একটিতে আমাদের মিশুক মুনির এবং তারেক মাসুদ সহ অগণিত মানুষকে প্রাণ দিতে হয়েছে। এবং আপনি সেদিন কোনো একটা কালমিনেশনের কারণে আপনারা একসঙ্গে ডক্টর কামাল হোসেন এবং আপনি ছিলেন সেই সড়কে, এবং একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার মতো ঘটনা, আপনি সেখানে দাঁড়িয়ে আপনার যে এনথুজিয়াজম সেটা কিন্তু বোঝা যায়, আপনার কমিটমেন্টটা আমরা ফিল করি। কিন্তু আবার যে জায়গাটা আমরা ল্যাক করি সেটা হচ্ছে যে আমাদের এই যে দুর্নীতিগ্রস্ত যে প্রশাসনিক অবকাঠামো আছে তার অনেক ধরনের নুক্তাবাজি থাকে। এখন সর্বশেষ খবর হচ্ছে যে ওই 22টি মৃত্যু ফাঁদের মতো বাঁকগুলোকে সহজীকরণ করা বা সরলীকরণ করার কাজ শুরু হয়েছে। প্রথমে আমি বলি, আমি ডক্টর কামাল হোসেনের সঙ্গে আমার যেদিন দেখা সেটা আমার ছিল প্রথম পরিদর্শন। আমি 22টি বাঁক, প্রত্যেকটি বাঁকে আমি নেমেছি গাড়ি থেকে এবং সরেজমিনে আমি পরিদর্শন করেছি, এবং সেখানে আমার চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাই ছিল। সেদিন আসলে দুর্ঘটনা থেকে আমি বেঁচে গেছি
এটা আমি ঢাকায় এসে অনলাইনে দেখলাম, বাস্তবে কিন্তু এরকম কিছু ঘটেনি। আচ্ছা, কামাল হোসেন সাহেব শুধু দাঁড়িয়ে আছেন রাস্তার উপর, তাকে দেখে আমি বিনম্রভাবে গিয়ে যে আমরা গাড়ি থেকে নেমে যে কি হলো স্যার আপনার কি অসুবিধা, উনি বলেন যে একটা গাড়ি ওভারটেক করছে বারবার বারবার, এই গাড়িটা, আমি বললাম কি গাড়ি, বলে যে মিৎসুবিশি একটা কালো গাড়ি। আমি বললাম এই গাড়ি তো আমার বহরের আশেপাশে নেই, পেছনে ছিল এখন দেখছি না। ঠিক আছে, যদি এরকম কোনো গাড়ি আমার বহরে থেকে থাকে আমি সে গাড়ির চালককে আজকেই তাকে এখান থেকে সরিয়ে দেব, এবং আমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছি। আমি তার সঙ্গে বিষয়টা নিয়ে আর বাড়াবাড়িতে যাইনি, আমি শান্তভাবে এসে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি চলে আসি। কিন্তু আমি ঢাকায় এসে অনলাইনে দেখলাম আমি দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। অর্থাৎ এই ঘটনাটা ঠিক যথাযথ নয়। না, এই কথাটা সত্য নয়। আর তবে সেদিন আমি যে বাঘগুলো দেখেছি, সেদিন আমি বলেছি যে আমি আবার আসবো। 20 তারিখে আমার ডেট ছিল, আমি 20 তারিখে আবার গেছি। সেখানে গিয়ে আমি যে নির্দেশ দিয়ে আসলাম, সেজন্যই আপনি যে প্রশ্নটা করলেন যে আপনি বিআরটিএতে গেলেন, এটার কি কোনো ফলো আপ আছে, এখানে কোনো উন্নতি আছে, কোনো অগ্রগতি আছে? নিশ্চয়ই থাকবে, কারণ আপনাকে রেগুলার ওভারসি করতে হবে, মনিটর করতে হবে। আপনি নির্দেশ দিলেন, নির্দেশটা কার্যকর হচ্ছে কিনা।